20 জন বিদ্রোহী তৃণমূল সাংসদ আজকে বাংলার বার্তার এই বিশেষ প্রতিবেদন আপনাদের কাছে পেশ করছি। তাদের ডেস্টিনেশন কোথায়? তারা বিজেপিতে জয়েন করছেন। কবে জয়েন করছেন? আগামী 4 দিনের মধ্যে সর্বভারতীয় বিজেপি সিদ্ধান্ত নিচ্ছেন, কারণ সিদ্ধান্তটা তাঁদেরই নিতে হবে। তার কারণ আলটিমেটলি 20 জন তৃণমূল যে বিদ্রোহী হয়েছেন এটা বলার অপেক্ষা রাখে না। ন্যাশনাল কম্পালশন বিজেপি এবং বিজেপি তাঁদেরই দল থেকে বার করে নিয়ে এসেছিলেন। এটা সর্বজন স্বীকৃত একটি খবর। এটা নিয়ে নতুন করে বিতর্কের বিষয় আসে না। কিন্তু প্রশ্নটা হলো, সুপ্রিম কোর্ট সম্প্রতি এদের নোটিশ জারি করেছেন। আপনারা জানেন যে 2 সপ্তাহের মধ্যে তাদের জানাতে হবে সিদ্ধান্ত যে তাদের বিরুদ্ধে যে মামলাটি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে করা হয়েছে তার উত্তর কী। ওদিকে লোকসভার স্পিকার ওম বিড়লা তিনিও এদের নোটিশ জারি করে বলেছেন 7 দিনের মধ্যে তাদের সিদ্ধান্ত জানাতে হবে যে তাদের কেন দলত্যাগ বিরোধী আইনে তাদের সাংসদ পদ যাবে না। ঠিক এই পরিস্থিতিতে এরা কী করবেন? প্র্যাকটিক্যালি যদি তাদের সাংসদ পদ চলে যায়, ন্যাশনাল সিটিজেন পার্টি অফ ইন্ডিয়া নামক এই বস্তুটিকে পক্ষ থেকে দাঁড়িয়ে এদের তো জামানত যাবে প্র্যাকটিক্যালি যে কোনো জায়গায় যদি তারা নতুন করে সংসদীয় নির্বাচনে যান। ফলত পরিস্থিতিটা কোথায়? পরিস্থিতি যেটা হচ্ছে এখন যে স্ট্র্যাটেজিটা নিতে চলেছেন সেটা হচ্ছে প্র্যাকটিক্যালি সর্বভারতীয় বিজেপি স্ট্র্যাটেজি নিতে চলেছেন, এদের বিজেপিতে জয়েন করিয়ে নেবেন। এবং এই বিজেপিতে জয়েন করলে কি তাদের সাংসদ পদ যাবে না? হ্যাঁ, তাহলেও যেতে পারে, কিন্তু সেখানে একটা আইনের গেরোয়ে পুরো বিষয়টা আটকে যেতে পারে। আমি কেন আপনাদের কাছে এই প্রতিবেদনে কথা বলছি তার কারণ আপনারা জানেন যে যা সুপ্রিম কোর্টের অবস্থান, চিফ জাস্টিসের ঘরে যে অবস্থান, যে ধরনের অ্যাটিচিউড তারা দেখাচ্ছেন, মানে আদালত থেকে যে কঠোর অবস্থান নেওয়া হচ্ছে, তাতে ইতিমধ্যে আপনারা জানেন শিবসেনা সংক্রান্ত একটি মামলা যেটা কপিল সিব্বাল লড়ছেন সুপ্রিম কোর্টে, সেই সিদ্ধান্তটাও 1 সেপ্টেম্বর সেটা নিয়ে শুনানিও হয়েছে এবং খুব দ্রুত সম্ভবত শিবসেনার মামলাটার রায় বেরোচ্ছে এবং সেখানে এই 6 জনের সাংসদ পদ যেতে পারে। বলতে এই পরিস্থিতিতে যদি 20 জনের সাংসদ পদ যায় তাহলে তো অবস্থাটা আরও কঠিন হয়ে যাবে। তাহলে বিজেপিতে গিয়ে তারা বাঁচবেন কী করে? মানে বিজেপিতে গেলেই কি তাদের সাংসদ পদ বেঁচে যাবে? না, যাবে না। কিন্তু অন্য একটি দুর্লভ জিনিস ভারতবর্ষের সংসদীয় রাজনীতি দেখবে, সেটা হচ্ছে আমার নিজের মনে হয়েছে বলে আমি আপনাদের কাছে এই প্রতিবেদন পেশ করছি। কারা মামলাটা করেছেন? অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে মামলাটা করেছেন। মামলার মস্তিষ্ক কারা কারা খাটিয়েছেন? কপিল সিব্বাল, অভিষেক মনু সিংভি, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মানেকা গুরুস্বামী, এরা মস্তিষ্ক খাটিয়েছেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে এদের বিরুদ্ধে যদি আদালতে মামলা করা যায় তাহলে আদালত সরাসরি এরা যে অবৈধভাবে অন্য রাজনৈতিক দলে গেছেন এদের সাংসদ পদটা বাতিল করে দিতে পারেন। কিন্তু ঠিক সুপ্রিম কোর্টের রায়টা ওঠার দিন কবে? 7 তারিখ কিংবা 8 তারিখ সেপ্টেম্বর মাস, সেখানে ততদিনে 2 সপ্তাহ কমপ্লিট হয়ে যাচ্ছে। তাহলে তার আগে নির্বাচন কমিশনের জ্ঞানেশ কুমার যদি সিদ্ধান্ত জানিয়ে নেন যে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আসল তৃণমূল নন, আসল তৃণমূল হচ্ছেন এরা, অর্থাৎ ঋতব্রত তৃণমূল, তাহলে ঋতব্রতর হাতে যদি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের লোগো, সিম্বল, ব্যাঙ্ক অ্যাকাউন্ট চলে যায় তখন স্বাভাবিকভাবে ঋতব্রত তৃণমূলরা এই সিদ্ধান্ত কোর্টে জানাবেন যে না, আমাদের দলেই ওরা আছেন। তাহলে সুপ্রিম কোর্টের রায় কার্যকরী করা হবে না, কিন্তু সেটাও তো তাহলে আইনিভাবে চ্যালেঞ্জ হবে। খুব টেকনিক্যাল পয়েন্ট। আমি বলছি এই লড়াইটা কিন্তু একটা টেকনিক্যাল জায়গায় পৌঁছে যাচ্ছে। আদতে সবাই সংবাদ মাধ্যমে বসে আলোচনা করছেন যে এদের যদি সাংসদ পদ চলে যায় তাহলে এরা কী করবে। তাহলে আদৌ সংসদ পদ যাবে কি না সেটা নির্ভর করছে সুপ্রিম কোর্টের উপর। সুপ্রিম কোর্টের যা এখনও পর্যন্ত অ্যাটিচিউড তাতে মনে হচ্ছে এদের সাংসদ পদ চলে যাবে। তাহলে এদের বাঁচানো যায় কী করে? সেই সিদ্ধান্তটা আলটিমেটলি অল ইন্ডিয়া বিজেপিকেই নিতে হবে, ভূপেন্দ্র যাদবদের নিতে হবে, বা নীতিন নবীনদের নিতে হবে, অমিত শাহদের নিতে হবে যে কী করে এই 20 জনের সাংসদ পদ বাঁচানো যায়। দেখুন, সংখ্যাতত্ত্ব বলছে 29 জন লোকসভায় সাংসদ রয়েছেন তৃণমূল কংগ্রেসের, তার মধ্যে বসিরহাটের সাংসদ মারা গেছেন, সাংসদ আছেন 28 জন। 28 জনের মধ্যে 2/3 মেজরিটি হতে গেলে 19 জন সাংসদ দরকার। এবার তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী তৃণমূল কতজন হয়েছেন? 20 জন। এই 20 জনের মধ্যে আবার 3 জন যারা মুর্শিদাবাদ থেকে নির্বাচিত তারা বিজেপিতে জয়েন করবেন না বলে দিয়েছেন, আমরা এনসিপিআইতে আছি। তাহলে সংখ্যাটা কত দাঁড়াচ্ছে? 17 জন। এই 3 জন যদি বিজেপিতে না জয়েন করেন, তাহলে এই 17 জন যদি বিজেপিতে জয়েন করেন, বাকি 3 জন যদি বাইরে থাকেন তাহলেও তো দলত্যাগ বিরোধী আইনে পড়বেন। এটা একটা দিক। দ্বিতীয় টেকনিক্যাল দিকটা আপনাদের কাছে বলি, যেটার দিকেই যাওয়ার একটা সম্ভাবনা প্রবলও হচ্ছে, অর্থাৎ বিজেপিতে যদি এই 3 জনকে রাজি করানো যান তাহলে 2/3 তো চেঞ্জ ওভার হয়ে গেল। তাহলেও কিন্তু আমি বলছি এই 20 জন সাংসদেরই সদস্যপদ বাতিল হতে পারে 10ম তফসিলে যা নিয়ম আছে। এবার প্রশ্নটা হচ্ছে এর বাইরে আরও 2টো অপশান রয়েছে। এরা প্রকাশ্যে সুপ্রিম কোর্টে বলবেন না আমরা তো তৃণমূল কংগ্রেসই আছি, কিন্তু তৃণমূল কংগ্রেস তো বলবে না। তৃণমূল কংগ্রেস অভিষেক বন্দ্যোপাধ্যায়রা বলছেন না যে
ওরা আমাদের দলে আছেন, ওরা তো আমাদের দল থেকে বিদ্রোহী হয়ে অন্য দলে চলে গেছেন, আমাদের বিরোধীদের সঙ্গে তারা বসছেন বা আসন বন্টনে রয়েছেন, তারা তাদের মিটিংয়ে অ্যাটেন্ড করছেন, তারা আমাদের কোনো ডিসিপ্লিন মানছে না। এইটাকে আটকানোর জায়গা হচ্ছে ইতিমধ্যে যদি নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমার ওই 7 তারিখ কিংবা 8 তারিখের আগে নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমার যদি রায় দিয়ে দেন যে না, মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়রা অরিজিনাল তৃণমূল নন, অরিজিনাল তৃণমূলের আমরা স্বীকৃতি দিচ্ছি ঋতব্রতদের ডিমান্ডটাকে, তাহলে দাঁড়ালো কি ব্যাপারটা আরও ইন্টারেস্টিং দাঁড়ালো। সেটা হচ্ছে ঋতব্রত তৃণমূল, তখন এরা বলবেন যে আমরা তৃণমূলেই ফিরে এলাম, আমরা তৃণমূলেরই সদস্য থাকছি। অর্থাৎ ঋতব্রত তৃণমূল অফিসিয়াল কনফার্মেশন পাওয়ার জন্যই এরা 20 জন ওয়েট করছেন, এরা তাহলে ঋতব্রত তৃণমূলে চলে গেলেন। তখন সরাসরি সুপ্রিম কোর্টের পক্ষ থেকে এটাকে ডিনাই করা যাবে না যে ওরা বলছেন, ওরা সুপ্রিম কোর্টে হলফনামা দিতে হবে। শেষ দিনে সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানালেন আমরা তৃণমূলেই আছি। তার আগে জ্ঞানেশ কুমার যদি এই সিদ্ধান্তটা দিয়ে দেন যে এরাই অরিজিনাল তৃণমূল, ঋতব্রত তৃণমূল, তাহলে ঋতব্রত তৃণমূলের যিনি প্রেসিডেন্ট রয়েছেন, সম্ভবত পুলক রায় বা কেউ একটা প্রেসিডেন্ট রয়েছেন বা বিপ্লব মিত্র এরা কেউ রয়েছেন, এবার এরা বলেন যে না, এরা তৃণমূলে ফিরেছেন, আমরা তৃণমূলেই এরা আছেন, তাহলে সুপ্রিম কোর্টের পক্ষে রায় দেওয়া মুশকিল হবে। কিন্তু অন্য দিক থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়, কপিল সিবাল, মনু সিংভি কিংবা মানেকা গোস্বামী, কল্যাণ বন্দ্যোপাধ্যায়রা সুপ্রিম কোর্টে তখন যাবেন নির্বাচন কমিশনের ওই রায়ের বিরুদ্ধে। অর্থাৎ অরিজিনাল তৃণমূল আমরা, কিন্তু নির্বাচন কমিশন ঋতব্রত তৃণমূলদের স্বীকৃতি দিয়েছে। বুঝতে পারছেন অঙ্কটা? খুব ডিফিকাল্ট অঙ্ক, এই ক্যালকুলেশনটা করা খুব মুশকিল। দেখুন 3টে অপশান এই 20 জনের হাতে রয়েছে। সবাই মিলে বিজেপিতে জয়েন করে দেওয়া, কিন্তু সেখানেও প্রশ্ন আসবে যে তোমার অরিজিনাল তৃণমূলের প্রতীকে জিতেছ, কী করে তোমরা বিজেপিতে যাচ্ছ? এটা একটা দিক। কিন্তু লড়াইটা তখন অন্যদিকে হতে পারে। অন্যদিকে বলতে সরাসরি এরা বলতে পারে যে আমরা তৃণমূলেই যাচ্ছি। আমরা যদি সরাসরি তৃণমূলে চলে যাই, বা যদি এরা এটাও স্বীকৃতি দেন যে আমরা ঋতব্রত তৃণমূল থেকে গেছি, ঋতব্রত তৃণমূলের যে অরিজিনাল তৃণমূল লোগোটা যদি চলে যায়, তাহলে ঋতব্রত তৃণমূলের তরফ থেকে এন্টায়ার ঋতব্রত তৃণমূলটাই বিজেপির সঙ্গে মিশে গেল, অরিজিনাল তৃণমূলটা। টেকনিক্যাল পয়েন্টটা বুঝতে পারছেন? মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় অরিজিনাল তৃণমূল নন। জ্ঞানেশ কুমার সিদ্ধান্ত নিয়ে দিলেন ঋতব্রত তৃণমূলটাই অরিজিনাল তৃণমূল। এবার সেই তৃণমূল দলটা বিজেপির সঙ্গে মিশে গেল, তখন সেটা নিয়ে মামলা হবে, কিন্তু এই 20 জনের সাংসদ পদ যাবে না। ভালো করে ভেবে দেখুন, এন্টায়ার ঋতব্রত 65 জন বা 62 জন যতজন আছেন, তারা সদল বলে ডিক্লেয়ার করলেন উই আর টেকিং দ্য ডিসিশন, উই আর গোয়িং টু বিজেপি, আমরা আমাদের দলকে বিজেপির সঙ্গে মার্জ করে দিচ্ছি। তখন কিন্তু লোকসভায় এই সদস্যপদ বাতিলের মামলাটা ধোপে টিকবে না, কিন্তু এটাকেও কাউন্টার করার স্কোপ আছে। সেই স্কোপটা কিন্তু নিতে গেলে পরিষ্কারভাবে বলছি একটা দীর্ঘমেয়াদী প্রসেস। কিন্তু লোকসভার স্পিকার ওম বিড়লা এতদিন ধরে এদের বিরুদ্ধে যে অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়দের তরফ থেকে একাধিকবার লিখিতভাবে ওম বিড়লার সঙ্গে দেখা করে লিখিতভাবে অবজেকশন জমা দিয়েছেন, উইথ দ্য ইন্টেনশন একদিন এদের দলত্যাগ বিরোধী আইনের গেরোয় ফেলব। কিন্তু খেয়াল করে দেখুন, এই ইন্টারিম পিরিয়ডটায় নির্বাচন কমিশন কিন্তু কোনো সিদ্ধান্ত নিচ্ছেন না। নির্বাচন কমিশন পরিষ্কারভাবে সিদ্ধান্ত নেওয়ার অপেক্ষাটায় ঝুলিয়ে রেখেছে। যে মুহূর্তে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবেন, তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেইটা নিয়ে মামলায় যাবেন। এবার সেই মামলাটায় এখনই যাতে না যেতে পারেন, সেটাকে পেন্ডিং করে রাখা হয়েছে। আমার নিজের মনে হয়েছে যে জ্ঞানেশ কুমার ঠিক লাস্ট দিন, অর্থাৎ 8 তারিখ যদি মামলাটা সুপ্রিম কোর্টে ওঠে, 6 তারিখ জানিয়ে দেবেন নোটিফিকেশন জারি করে যে ঋতব্রত তৃণমূলকে আমরা অরিজিনাল তৃণমূল বলে স্বীকৃতি দিলাম। 7 তারিখ ঋতব্রত তৃণমূলরা ডিক্লেয়ার করলেন যে আমরা আমাদের দলকে মার্চ করে দিচ্ছি বিজেপির সঙ্গে। এটা নিয়ে মামলা হবে, কিন্তু এই মুহূর্তে সদস্যপদ যাবে না। লাস্ট অপশানটা নিয়ে আমি আপনাদের কাছে বলবো, একটু ব্যাখ্যা দেবো, যদিও খুব জটিল সমীকরণ, কিন্তু ব্যাখ্যা দেওয়াটা দরকার। সেটা হচ্ছে, ধরুন এই 20 জনের সদস্যপদ সুপ্রিম কোর্ট খেয়ে নিল, সুপ্রিম কোর্টের ওপরে তো কোনো আদালত নেই, তখন তাহলে কী হবে? তখন হবে এই 20টা পোস্ট, 20টা সিটই ভেকেন্ট হবে, এবং 20টা সিট যদি ভেকেন্ট হয়, এটা আরও একটা ডিজাস্টার হবে বাংলা রাজনীতি বা সর্বভারতীয় বিজেপির ক্ষেত্রে। এই 20টা ভেকেন্ট পোস্টের মধ্যে অধিকাংশ ভেকেন্ট পোস্টেই এই যাদের সদস্যপদ যাবে তাদের কিন্তু নমিনেশন দিতে হবে বিজেপিকে। এটা বলার অপেক্ষা রাখে না, এই মুহূর্তে পশ্চিমবঙ্গে নির্বাচন হলে বিজেপি সবকটি আসনই জিতবে, যা ট্রেন্ড, যা বাই ইলেকশন হলে যেটা হয়। সেক্ষেত্রে দাঁড়িয়ে ধরুন পরিস্থিতিটা আমি চিন্তা করছিলাম, মালা রায় দক্ষিণ কলকাতার বিজেপি প্রার্থী, বিজেপি কর্মীদের কাজ করতে হবে। উত্তর কলকাতায় বিজেপি প্রার্থীদের কাজ করতে হবে সুদীপ বন্দ্যোপাধ্যায়, কিংবা ব্যারাকপুর সংসদীয় আসনে
ব্যারাকপুরের বিজেপি কর্মীদের খাটতে হবে পার্থ ভৌমিকের হয়ে, কিংবা হাওড়ায় প্রসূন বন্দ্যোপাধ্যায়ের হয়ে খাটতে হবে বিজেপি কর্মীদের পদ্মফুল চিহ্নে ভোট দিন। সেটা আবার রাজনৈতিকভাবে একটা সংকট দলের মধ্যে রেখে আনবে বিজেপি। আমি সামগ্রিকভাবে সমস্ত বিষয়টা চিন্তা করছিলাম, চর্চা করছিলাম এবং বিভিন্ন যারা একটু টেকনিক্যাল এক্সপার্ট তাদের সঙ্গে আলোচনা করছিলাম। কেউ কেউ বলছেন যে সুপ্রিম কোর্ট সদস্যপদ খারিজ করতে পারে না, কিন্তু তথ্যটা ভুল। সদস্যপদ অবশ্যই খারিজ করতে পারে। সুপ্রিম কোর্ট কি স্পিকারকে নির্দেশ দিতে পারে? না, স্পিকারকে নির্দেশ দিতে পারে না, কিন্তু নির্বাচন কমিশনের যে লোগো নিয়ে একজন নির্বাচিত হয়েছেন সেই লোগোর প্রেক্ষিতে দাঁড়িয়ে নির্বাচন কমিশনের আইন অনুযায়ী একজনের সদস্যপদ থাকলো কি থাকলো না সেইটা নিয়ে কিন্তু নির্বাচন কমিশন রায় দিতে পারে। কিন্তু সেটা থেকে প্রোটেকশনের জায়গাগুলো নিয়ে আমি এতক্ষণ আলোচনা করলাম, যে তারা সদল বলে বিজেপিতে জয়েন করে গেলেন, সেটা একটা বৃহত্তর আঙ্গিকে জয়েন করে গেলেন, 20 জনকে নিয়ে গেলেন, 2/3, এবং সেটা নিয়ে সুপ্রিম কোর্টে মামলা হবে যে 2/3 তো আমাদের আছে, কিন্তু দশম তফসিলের ব্যাপারটা বলছে শুধু যারা নির্বাচিত প্রার্থী তারা কিন্তু 2/3 কোরাম করতে পারে না। যেটা 2/3 কোরামটা করতে পারে সেটা হচ্ছে দলের গঠনতন্ত্র অনুযায়ী, সেই গঠনতন্ত্রে 2/3 কোরাম করার জন্য যে সংবিধান লিখিত নিয়মকানুনগুলো আছে সেটার ভিত্তিতেই কিন্তু 2/3 সিস্টেমটা বলবৎ হয়। ফলত এই 20 জন নিজের ইচ্ছেতে 2/3 কোরামটা রেডি করতে পারে না। সেইখানেই আসছে ঋতব্রত তৃণমূলদের গুরুত্ব। অর্থাৎ ঋতব্রত তৃণমূলরা কী কনস্টিটিউশন তৈরি করে নির্বাচন কমিশনে দিয়ে রেখেছে আমরা কিন্তু কেউ জানি না। সেখানে হয়তো দেখা গেল যে তার কনস্টিটিউশনের স্ট্রাকচারে রয়েছে যে যদি নির্বাচিত জনপ্রতিনিধিরা তারা 2/3 কোরাম রেডি করেন এবং তারা যে কোনোভাবে সুইচ ওভার করতে পারে, তাতে আমাদের রাজনৈতিক দলের কোনো অসুবিধে নেই। অর্থাৎ ঋতব্রত তৃণমূলরা অরিজিনাল তৃণমূল হিসেবে নির্বাচন কমিশন থেকে স্বীকৃতি পেল, আর ওদিকে এই 20 জন সরাসরি ঋতব্রত তৃণমূল হয়ে গেল, অর্থাৎ অরিজিনাল তৃণমূলের কোটায় চলে গেল। তখন স্বাভাবিকভাবে এন্টায়ার পার্টিটা, যেটা ঋতব্রত তৃণমূল অরিজিনাল তৃণমূল হয়ে গেল, আমরা পার্টিটাকে উঠিয়ে দিয়ে আমরা সরাসরি বিজেপিতে মার্চ করে দিলাম। তখন কিন্তু লোকসভার চূড়ান্ত কক্ষ থেকে সাংসদ পদ বাতিলটা আটকে যাবে। খুব ক্রিটিক্যাল একটা ব্যাখ্যা আপনাদের কাছে আমি নিয়ে এলাম। আগামী 4 দিনের মধ্যে সর্বভারতীয় বিজেপি ডিসিশন নিচ্ছেন কোন পথে আলটিমেটলি 20 জন সাংসদ হাঁটবেন। যদি কেউ বলেন যে না এরা নিজেরা সিদ্ধান্ত নেবেন, বিজেপির কোনো স্টেক নেই, অবশ্যই স্টেক আছে। ভূপেন্দ্র যাদবের বাড়িতে দিনের পর দিন যে মিটিংগুলো হয়েছিল, বিজেপি স্টেক না থাকলে হতো। 20 জন সাংসদ বিদ্রোহী হয়েছিল। কেউ যদি বলার চেষ্টা করেন তারা স্বইচ্ছায় হয়েছিল বা তারা নিজেদের বাঁচার জন্য করেছেন, সেটা তো অন্য কথা। বিজেপির প্রয়োজন আছে বলেই তো 20 জন সাংসদ বিদ্রোহী হয়েছেন। ফলত আলটিমেটলি যেটা হচ্ছে, সিদ্ধান্তটা নিতে হবে বিজেপিকে, এবং আগামী 4 দিনের মধ্যেই সেই সিদ্ধান্তটা নিয়ে যে স্ট্রাকচারটার সম্বন্ধে আমি সংক্ষেপে আলোচনা করলাম, সেই পথেই হাঁটতে চলেছে কিন্তু এই 20 জন বিদ্রোহী সাংসদ। এবং তার পরবর্তীতে যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ভয় দেখাচ্ছেন যে ওই যে ঋতব্রত তৃণমূলরা যে কোরামটা তৈরি করে রেখেছে নিচের লেভেলে, ওটাকেও আমরা চ্যালেঞ্জ করছি কলকাতা হাইকোর্টে। তো সুপ্রিম কোর্টে যদি সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টে এই অঙ্ক গোলানোর জন্য যদি জ্ঞানেশ কুমার বসে থাকেন, কী থাকবে উত্তর, সেটা ভবিষ্যতের দিকে নজর রাখবো। কিন্তু আপাতত এইটুকুই যে ব্যাখ্যা দিলাম, অচিরেই হয়তো সিদ্ধান্ত নিচ্ছেন বিজেপিতে যেতে, কিংবা এটা বলে আপাতত পুরো ব্যাপারটা ঠেকিয়ে রেখে সরাসরি জ্ঞানেশ কুমারের দিকে তাকিয়ে থাকবেন যে জ্ঞানেশ কুমার সিদ্ধান্তটা নিলে তখন এই মামলার আর প্রাসঙ্গিকতা থাকবে না। আমরাই তো অরিজিনাল তৃণমূল, আমরা তো কোনো জায়গায় যাইনি, আমরা উই আর ইন তৃণমূল। এবং সেইটা যখন চ্যালেঞ্জ হবে তখন সেই তৃণমূল আবার মার্চ করে যাবে বিজেপির সঙ্গে। বড় বিচিত্র ভারতবর্ষের রাজনীতি, সংক্ষেপে সেটাই ব্যাখ্যা করলাম।